আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় এটি আমার তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসগুলোয় প্রথম ক্লাসে আমি তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে ঋণ মূলধন নির্ণয় এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় কিভাবে করতে হয় সেটা কিন্তু করে দিয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় কি করে নির্ণয় করতে হয়। আমরা জানি যে প্রতিষ্ঠানগুলো, যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে জনগণের নিকট থেকে কি করে, মূলধন সংগ্রহ করে। এই যে জনগণ প্রতিষ্ঠানটি শেয়ার ক্রয় করলো, এটা কিসের জন্য ক্রয় করলো? সেটার বিপরীতে লভ্যাংশ প্রত্যাশা করছে। এটা কোম্পানির জন্য, এর জন্য কীভাবে তার সাধারণ শেয়ারের ব্যয়টা নির্ণয় করবে সেই পদ্ধতিটি আমরা এখন আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। আজকে আমি আমাদের জানাচ্ছি যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ে দুটি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? দুটি পদ্ধতি। একটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, একটি হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কি হয় জানো? শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে মনে করা হয় যে এবছর যে পরিমাণ লভ্যাংশ প্রদান করা হয়েছে আগামী বছরগুলোতেও ঠিক একই পরিমাণ লভ্যাংশ প্রদান করা হবে। এটা লভ্যাংশ বৃদ্ধি পাবে না। এই যে দেখো, ধরো এবছর প্রতিষ্ঠান 5 টাকা হারে প্রতি শেয়ার প্রতি 5 টাকা লভ্যাংশ দিচ্ছে। এটা ধরে নেওয়া হয় যে আগামী বছরগুলোতে, পরের বছর এবং তার পরের বছরে 5 টাকা করেই কি করবে, লভ্যাংশ প্রদান করবে। এটাকে শূন্য লভ্যাংশ হার পদ্ধতি বলা হয়ে থাকে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে স্থির লভ্যাংশ পদ্ধতি। স্থির লভ্যাংশ পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে প্রতিষ্ঠানগুলো প্রতি বছর একই লভ্যাংশ দিবে, এটা আসলে বাস্তবে সম্ভব নয়। প্রতিষ্ঠান কি করে, এক এক বছর লভ্যাংশের পরিমাণ এক এক রকম দিয়ে থাকে। এটাকে স্থির লভ্যাংশ হার পদ্ধতি বলে। আমরা যেটা বললাম যে শূন্য লভ্যাংশ পদ্ধতিতে কি ধরে নেওয়া হয় যে বছর যে পরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে শেয়ার প্রতি, আগামী বছরগুলোতেও একই হারে কি দেওয়া হবে, লভ্যাংশ দেওয়া হবে। কিন্তু স্থির লভ্যাংশ হার পদ্ধতিতে কি হয় যে লভ্যাংশের পরিমাণ এক থাকে না। এই বছর যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হয়েছে আগামী বছরগুলোতে লভ্যাংশের পরিমাণ পরিবর্তন হয়ে থাকে। এখন আমি দুটি পদ্ধতির মাধ্যমেই কি করব, তোমাদের কিছু গাণিতিক সমস্যা করে দেখাবো। প্রথমে আমি শূন্য লভ্যাংশ পদ্ধতিতে যাই, ঠিক আছে? এই দেখো লিখি, আর আমি আশা করছি যে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে এবং আমার সাথেই সমস্যাগুলো সমাধান করবে। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। দেখো, এই পদ্ধতিতে এটা জেড কোম্পানির শেয়ার এর বর্তমান বাজার মূল্য 100 টাকা। কি বলেছি? দেখো, এটা একটা কোম্পানি, জেড কোম্পানি, এর শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 100 টাকা। কোম্পানিটি এবছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন নির্ণয় করো। এই যে শুধুমাত্র দুটো তথ্য দেওয়া আছে, দেখো, বর্তমান বাজার মূল্য দেওয়া আছে এবং শেয়ার প্রতি লভ্যাংশ দেওয়া আছে। যখনই এই দুটি তথ্য দেওয়া থাকবে আর কোনো কিছু বলবে না, বলবে যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো, তখন তোমরা বুঝবা যে এটা শূন্য লভ্যাংশ পদ্ধতিতে এটা সমাধান করতে হবে। কারণ এখানে বলে দেয় নাই লভ্যাংশ বৃদ্ধির হার। কারণ শূন্য লভ্যাংশ পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে প্রতিষ্ঠান প্রতি বছর একই লভ্যাংশ দিবে। এটা লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া নাই। যেহেতু হার দেয়া নাই, তাহলে এটা কি শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে করতে হবে। আর এই পদ্ধতিতে করলে সূত্রটা হচ্ছে, তোমরা লিখো, হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি তোমরা লিখবে, সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। এটা হবে লভ্যাংশ 1 আর হচ্ছে শেয়ার মূল্য।
তো এখানে কি কি দেয়া আছে দেখো, লভ্যাংশ কিন্তু দেয়া আছে আমাদের 10 টাকা দেয়া আছে না। আর তার আগে তোমরা আমাকে বলো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কি না? যদি শোনা না যায় বা দেখা না যায় তাহলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখানে লভ্যাংশ 1 দেয়া আছে। লভ্যাংশ 1 হচ্ছে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। এই দেখো, বছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে, তাহলে লভ্যাংশ 1 হচ্ছে কত? 10 টাকা। আর কি দেয়া আছে? শেয়ারের বাজার মূল্য। শেয়ারের মূল্য আর শেয়ারের বাজার মূল্য কিন্তু একই জিনিস, ঠিক আছে? শেয়ার মূল্য দেয়া আছে কত টাকা? 100 টাকা। এখন আমরা যদি অঙ্কটা এখানে করি, দেখো লভ্যাংশ 1 হচ্ছে 10 টাকা আর শেয়ারের মূল্য দেওয়া আছে 100 টাকা। এটাকে যদি ভাগ দাও তাহলে কি এরকম আসে? ক্যালকুলেটর নিশ্চয়ই আছে তোমাদের, আমি তারপরেও দেখি তোমাদের সাথে আমার মিলে কিনা। কি করবা? 10কে 100 দিয়ে ভাগ দিবা। 10 ভাগ 100 ভাগ কি আসছে তোমাদের? দেখো 0.10। যেহেতু আমরা কোম্পানির শেয়ার মূলধন ব্যয়ের হার নির্ণয় করছি, তাহলে এখানে কি করবা? 100কে 100 দিয়ে গুণ দিবা, তাহলে এটা পার্সেন্ট চলে আসবে, 10%, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এটা তো বোঝা যাচ্ছে যে কোম্পানিটি শূন্য লভ্যাংশ পদ্ধতির মাধ্যমে সাধারণ শেয়ারের মূলধন নির্ণয় করে। এটা হবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, ঠিক আছে? তারা কি করে? প্রতিষ্ঠানটি শূন্য লভ্যাংশ পদ্ধতিতে লভ্যাংশ প্রদান করে থাকে, কারণ এখানে কি নাই? শেয়ার লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া নাই। যখন লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া থাকবে না, তখন আমরা কি করব? শূন্য লভ্যাংশ পদ্ধতিতে করব। সাধারণত এই পদ্ধতিতে তোমাদের MCQ এ প্রশ্নটা আসে এবং সেক্ষেত্রে তোমরা খুব সহজেই কিন্তু এটা বের করে ফেলতে পারবা। দুটো জিনিসই দেয়া থাকে, একটা হচ্ছে শেয়ারের বাজার মূল্যটা দেয়া থাকে আর হচ্ছে লভ্যাংশ পরিমাণ দেওয়া থাকে। তাহলে এরকম একটা অঙ্ক যদি তোমাদেরকে কি আসে, MCQতে আসে, তোমরা কিন্তু খুব সহজেই ভাগ করে এটা বের করে ফেলতে পারবে। এখন আমরা যে পদ্ধতিতে করব সেটি হচ্ছে স্থির লভ্যাংশ হার পদ্ধতি। মূলত এই পদ্ধতির মাধ্যমে তোমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু চলে আসে, ঠিক আছে? স্থির লভ্যাংশ হার পদ্ধতি। তাহলে এখানে আমি লিখি স্থির লভ্যাংশ হার পদ্ধতি। যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য এটা একদম নতুন, এই জন্যই আমি একটু ধীরে ধীরে বলছি। আর যারা দশম শ্রেণীতে আছো তাদের কিন্তু এটা রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, এটা স্থির লভ্যাংশ হার পদ্ধতিতে কিভাবে হয়, এটা আমরা প্রশ্নটা যদি পড়ি তাহলেই কি বুঝতে পারবো। দেখো, সি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 125 টাকা। তাহলে আমরা শেয়ারের মূল্যটা কিন্তু পেয়ে গেছি। কোম্পানিটি বর্তমান বছরে প্রতি শেয়ারে 12 টাকা লভ্যাংশ দিবে বলে সিদ্ধান্ত নেয়। দেখো, লভ্যাংশ প্রদানের এবছর লভ্যাংশ কত দিবে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, এবং আগামী বছরগুলোতে এই লভ্যাংশ 10% বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। এই যে দেখো, এখানে কিন্তু লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া আছে। যখনই লভ্যাংশ বৃদ্ধি পাবে আগামী বছরগুলোতে এই হারে থাকবে প্রশ্নে, তখনই তোমরা বুঝে নিবা যে এটা স্থির লভ্যাংশ হার পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখন বলেছে কি কোম্পানিটির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। আমরা তাহলে কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব এবং সেটা স্থির লভ্যাংশ হার পদ্ধতিতে করব, কারণ এখানে লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখি যেখানে কি কি দেয়া আছে। এখানে
এখানে কি আছে, লভ্যাংশ দেয়া আছে, লভ্যাংশ কত 12 টাকা। আর শেয়ারের বাজার মূল্য, শেয়ারের মূল্য দেয়া আছে, বাজার মূল্য আর মূল্য আমি বারবার কিন্তু একই বলতেছি, কত টাকা 125 টাকা। আর লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া আছে, বৃদ্ধির হার দেয়া আছে কত 10%, যেটাকে আমরা ভেঙে কিন্তু লিখতে পারি 0.10। ঠিক আছে, এখন সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব যখন, স্থির হার লভ্যাংশতে এটা সূত্রটা হচ্ছে, তোমাদের কিন্তু অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে, সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। দেখো কি আছে, লভ্যাংশ এক, শেয়ার মূল্য কি বৃদ্ধির হার। তোমরা যদি এখন লিখে ফেলো সাথে সাথে কিন্তু মনে থাকবে, ইন্টু 100। ঠিক আছে, হার বের করতে হয় তো, তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার মনে হয় একটু এপাশ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি করব, লভ্যাংশ 1 দেয়া আছে, আমরা আগে লভ্যাংশ 1টা নির্ণয় করে ফেলি। লভ্যাংশ 1 কিন্তু আমার এই সাইডের জায়গা নাই, প্রশ্নটা লিখেছি, তোমরা কিন্তু এই সাইডে লিখতে পারবা, লভ্যাংশ 1 বের করবা। লভ্যাংশ 1 বের করতে হলে, লভ্যাংশ 1 বের করতে হলে আমাদের এখানে আসবে লভ্যাংশ 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে আমরা করি, আমাদের লভ্যাংশ কত টাকা 12 টাকা, সূত্রের 1 প্লাস বৃদ্ধির হার কত 0.10, তাহলে 12 গুণ 1.10, এটাকে যদি আমরা গুণ দিই কত আসে দেখো তোমরা ক্যালকুলেটারে গুণ দিয়ে, আমরা 12 গুণ 1.10, 13.20 আসে। ঠিক আছে, 13.20। তাহলে আমরা দেখো আমাদের কাছে সব চলে আসছে, লভ্যাংশ 1, লভ্যাংশ 1 নির্ণয়ের সূত্রটা আবার কি, লভ্যাংশ ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে আমাদের লভ্যাংশ কত দেয়া আছে 12 টাকা, এই যে আমরা 12 টাকা পেয়েছি, এটা সূত্রের 1, আর বৃদ্ধির হার দেয়া আছে কি 10%। এগুলো কিন্তু সবই আমি এখান থেকে নিয়েছি, দেখো এখানে কি 3টা জিনিস দেয়া আছে, এই 3টা জিনিস কিন্তু আমি এখানে লিখে ফেলেছি। তোমরাও প্রথমে এভাবে করে 3টা জিনিস লিখে ফেলবে, তারপরে সূত্রটা লিখবে। সূত্রটার মধ্যে প্রথমে বের করতে হবে লভ্যাংশ 1, লভ্যাংশ 1 বের করে সূত্রটা আবার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের লভ্যাংশ 1 কত পেয়েছি, আমরা এটা পেয়েছি 13.20। শেয়ারের মূল্য দেয়া আছে দেখো 125 টাকা, 125 টাকা প্লাস বৃদ্ধির হার, বৃদ্ধির হার কি 0.10 ইন্টু 100। এটাকে আমরা ভাগ দেই 13.20কে 125 দিয়ে, তাহলে কি আসে আমরা বের করে ফেলতে পারবো সহজেই। এটা ভাগ 13.20 ভাগ 125, তাহলে আসছে
0.1056 যোগ 0.10, এটাকে আমরা যোগ দেই, যোগ 0.10। তাহলে এটা কি আছে? 0.2056 গুণ 100, এটাকে গুণ করো, গুণ 100, তাহলে আসে 20.56%। ঠিক আছে, তাহলে কি আসলো? যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আসছে 20.56%। তোমরা যদি আমার সাথে সাথে লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো, প্রথমটা কি বলেছিল? কোম্পানিটির শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। এখন বলেছে বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার যদি 5% হয় তাহলে এটা কিরূপ প্রভাব ফেলবে। দেখো এখানে ছিল 10%, বাকি সব কিছু ঠিক থাকবে। লভ্যাংশ বৃদ্ধির হার 10% ছিল, তাহলে আমাদের কি বের হয়েছে? সাধারণ শেয়ারের ব্যয় বের হয়েছে। দেখো সাধারণ শেয়ারের ব্যয় বের হয়েছে 20.56%। এখন বলেছে যে এই বৃদ্ধির হারটা 10-এর পরিবর্তে যদি 5% হয় তাহলে এটা সাধারণ শেয়ার ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়বে। তাহলে আমরা বের করে ফেলি যেটা কিরকম প্রভাব ফেলে। ডাস্টারটা কোথায়? দেখো একই জিনিস, শুধু কি বলেছে? লভ্যাংশ বৃদ্ধির হার 10%-এর জায়গায় 5% হলে কি হবে। আমাদের তো আর কিছু করতে হবে না। দেখো তোমরা, আমার যেহেতু বোর্ড আমার মুছে নিয়েছি, আমার সুবিধা হয়েছে, আমার বারবার সূত্রগুলো লিখতে হবে না। কিন্তু তোমাদেরকে কিন্তু এই অঙ্কটা বের করতে হলে ঠিক একই রকমভাবে আবার সব কিছু বের করে নিতে হবে। তাহলে এখানে কি দেয়া আছে? লভ্যাংশ দেয়া আছে, এই যে দেখো 12 টাকা, এই 12 টাকাই লিখবা। আবার শেয়ারের মূল্যও দেওয়া আছে 125 টাকা, 125 টাকা লিখবা। এখন বৃদ্ধির হার 10% ছিল, এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? 5% হয়েছে। তাহলে কি হবে? আমরা তাহলে 5% লিখবো এখানে। কি হবে? 0.05। ঠিক আছে, এখন সেই সূত্রটা তো একই, যেহেতু আমাদেরকে কি করতে হবে? সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে, এবং এখানে বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হারও দেওয়া আছে। তাহলে আমাদের স্থির লভ্যাংশ হার পদ্ধতিতেই বের করতে হবে, আর এই পদ্ধতির সূত্রটা এরকমই। ঠিক আছে, এখন আমরা তাহলে লভ্যাংশ 1 বের করি। এই যে লভ্যাংশ 1 বের করার সূত্র হচ্ছে লভ্যাংশ ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে আমরা লভ্যাংশ পেয়ে গেছি, দেখো 12 টাকা, এই যে 12 সূত্রের 1 প্লাস বৃদ্ধির হার দেওয়া আছে, তাহলে কি হলো? 0.05। তাহলে আমরা এটা করি। কি আসে 0.05 করলে? 12 গুণ 1.05, তাহলে আসে 12.60। ঠিক আছে, 5% যদি বৃদ্ধি পায় তাহলে লভ্যাংশ 1 হচ্ছে 12.60। তাহলে আমরা এটা করি। 12.60, শেয়ারের মূল্য তো সেইটাই আছে 125 টাকা, প্লাস বৃদ্ধির হার হচ্ছে 0.05 টু 100। তাহলে আবার আমাদের কি করতে হবে? এটা ভাগ করতে হবে। আমরা করি। 12.60 ভাগ এই দেখো 125। তাহলে কি আসলো আমাদের? লিখি 0.1008 যোগ এই যেটা 0.05 গুণ 100। এখন আমরা এটার সাথে এটা যোগ দেই, যোগ 0.05, তাহলে আসছে 0.1508 গুণ 100। দিই আমরা গুণ 100, তাহলে আমাদের কি আসলো? 15.08
পার্সেন্ট। এই যে দেখো কি বলেছে, বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার 5% হলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কিরূপ হবে। এখানে কিন্তু তোমাদের একটা মন্তব্য লিখতে হবে, ঠিক আছে? মন্তব্যটা কোথায় লিখে দেখাই, এখানে লিখে দেখাই, এখানে লিখে দেখাই তোমাদেরকে। এখানে লিখে দেখাই, দেখা যাচ্ছে বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার 10% থেকে হ্রাস পেয়ে, মানে কি কমে, হ্রাস পেয়ে 5% হলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, দেখো আগের বার কি ছিল, আগের বার ছিল 20 দশমিক কত ছিল জানো, 20.56% ছিল মনে হয়। সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 20.56% থেকে হ্রাস পেয়ে কত হবে, হ্রাস পেয়ে কি কত হয়েছে, 15.08% হবে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে লভ্যাংশ বৃদ্ধির হার যখন হ্রাস পায় তখন শেয়ার মূলধন ব্যয়েরও কি হয়, হারও হ্রাস পেয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা আজকে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতিটি সম্পর্কে জানলাম, যে কিভাবে দুটি পদ্ধতির মাধ্যমে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা যায়। আমরা এতদিন এই যে দুটো ক্লাসে আমরা কিন্তু করেছি আলাদা আলাদাভাবে, ঋণ মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় এবং শেয়ারের মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করা হয়। এই তিনটি পদ্ধতি মিলে একত্রিত হয়ে একটি গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। সাধারণত তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, এই তিনটি মূলধন ব্যয় একসাথে বের করতে হয়, তারপর সাধারণ শেয়ারের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে বলা হয়, যেটা তোমাদের ঘ নাম্বারে থাকে। হয়তো গ নাম্বারে বলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো বা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, এরপরে তিনটিকে একত্রিত করে কি করতে হয়, গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। এবং পরবর্তী ক্লাসে আমি একটি সম্পূর্ণ এরকম সৃজনশীল অঙ্কের সমাধান করতে পারবো, ইনশাল্লাহ করব, আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।